ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের জীবন যেন দুটি সম্পূর্ণ ভিন্ন গল্প। প্রথম গল্পে তারা ভয়ের প্রতীক, আর দ্বিতীয় গল্পে তারা মানবতার প্রতীক। আর সম্রাট অশোক সেই বিরল মানুষদের একজন। এক সময় তার নাম শুনে কেঁপে উঠত পুরো রাজ্য। যুদ্ধক্ষেত্রে তিনি ছিলেন নির্মম, নির্দয় ও অপ্রতিরোধ্য। কিন্তু জীবনে এক ভয়ঙ্কর ঘটনার পর সেই মানুষটি হয়ে ওঠেন শান্তি, করুণা এবং মানবতার দূত। আজও নেপাল, ভারত, শ্রীলঙ্কা থেকে শুরু করে এশিয়ার বহু দেশে তার স্মৃতি অমর। ভারতের জাতীয় প্রতীক অশোক স্তম্ভ এবং জাতীয় পতাকার মাঝখানে অশোক চক্র তারই উত্তরাধিকার বহন করে। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে একজন রক্তপিপাসু বিজেতা পৃথিবীর ইতিহাসে মহান শান্তির দূত হয়ে উঠলেন? চলুন ফিরে যায় প্রায় 2300 বছর আগে। খ্রিস্টপূর্ব 304 সালে জন্ম হয় এক রাজপুত্রের। তিনি ছিলেন মৌর্য সাম্রাজ্যের সম্রাট বিন্দুসারের পুত্র এবং মহান সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের নাতি। সেই সময় মৌর্য সাম্রাজ্য ছিল পৃথিবীর অন্যতম শক্তিশালী সাম্রাজ্য। রাজধানী পাটলিপুত্র ছিল সম্পদ, জ্ঞান ও সামরিক শক্তির কেন্দ্র। কিন্তু ছোটবেলা থেকে অশোক অন্যদের মতো ছিলেন না। তিনি বিলাসিতার চেয়ে যুদ্ধবিদ্যা অনেক বেশি ভালোবাসতেন। তরবারি চালানো, ঘোড়ায় চড়া, ধনুক চালানো সব কিছুতেই ছিলেন অসাধারণ দক্ষ। অনেক ঐতিহাসিকদের মতো তার স্বভাব ছিল অত্যন্ত কঠোর এবং রাগী। এই কারণেই রাজপরিবারের অনেকেই তাকে ভয় পেতেন। বিন্দুসারের বহু পুত্র ছিল, তাই ভবিষ্যতের সিংহাসনকে নিয়ে শুরু হয় নীরব প্রতিযোগিতা। অনেকে মনে করতেন যুবরাজ সুসিমি একদিন সম্রাট হবেন, কিন্তু ভাগ্যের লিখন ছিল অন্যরকম। অশোককে পাঠানো হয় সাম্রাজ্যের বিভিন্ন প্রদেশে বিদ্রোহ দমন করতে। সেখানে তিনি প্রমাণ করেন তিনি শুধু এক যোদ্ধাই নন, তিনি একজন অসাধারণ সেনাপতিও। তিনি খুব অল্প সময়ে বিদ্রোহ দমন করেন। তার সাহস এবং নেতৃত্বে মুগ্ধ হন সেনাবাহিনীর অনেক কর্মকর্তা। কিন্তু এই জনপ্রিয়তা তাকে আরও অনেক শত্রু করে দেয়। সময়ের সঙ্গে সঙ্গে অশোক বুঝতে পারেন শুধু শক্তিশালী হলেই রাজা হওয়া যায় না, রাজনীতি, কূটনীতি ও ক্ষমতার খেলাও জানতে হয়। রাজপ্রাসাদে প্রতিটি দেওয়ালের আড়ালে লুকিয়ে ছিল ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা ছিল প্রতিদিনের ঘটনা। এবং খুব শীঘ্রই সেই ষড়যন্ত্রের আগুনে জড়িয়ে পড়বেন সম্রাট অশোক নিজেই। সিংহাসনের জন্য শুরু হতে চলেছে এক ভয়ঙ্কর রক্তক্ষয়ী লড়াই। ভাইয়ের বিরুদ্ধে ভাই, ক্ষমতার জন্য মৃত্যু। আর সেই যুদ্ধই বদলে দেবে ভারতের ইতিহাস। অশোক কি সত্যিই তার ভাইদের হত্যা করেছিলেন, নাকি ইতিহাসের সঙ্গে মিশে গেছে বহু কিংবদন্তি? আর এই প্রশ্নের উত্তর জানব পরবর্তী পর্বে। একটি সাম্রাজ্য, একটি সিংহাসন, কিন্তু উত্তরাধিকার অনেক। আর যখন ক্ষমতার প্রশ্ন আসে, তখন রক্তের সম্পর্ক অনেক সময় দুর্বল হয়ে পড়ে। সম্রাট বিন্দুসার বৃদ্ধ হয়ে পড়েছিল, আর তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই মৌর্য সাম্রাজ্যের রাজপ্রাসাদে শুরু হয় ক্ষমতার লড়াই। যুবরাজ সুসিম নিজেকে পরবর্তী সম্রাট মনে করতেন। অন্যদিকে সেনাবাহিনীর একটি বড় অংশ অশোকের অসাধারণ নেতৃত্বকে আস্থা রাখত। কিছু প্রাচীন বর্ণনায় দাবি করা হয়েছে যে অশোক বহু ভাইকে হত্যা করেছিলেন, তবে আধুনিক ইতিহাসবিদদের অনেকেই মনে করেন এই সংখ্যাগুলি অতিরঞ্জিত হতে পারে এবং সব দাবি নিশ্চিতভাবে প্রমাণিত নয়। তবে একটি বিষয় স্পষ্ট, সিংহাসনের লড়াই ছিল অত্যন্ত কঠিন এবং রক্তক্ষয়ী। তবে শেষ পর্যন্ত অশোক কিন্তু তার প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করেছিলেন। প্রায় খ্রিস্টপূর্ব 268 সালে তিনি মৌর্য সাম্রাজ্যের সম্রাট হিসেবে অভিষিক্ত হন। তার সামনে তখন বিশাল এক সাম্রাজ্য। উত্তরে হিমালয়, পশ্চিমে আফগানিস্তানের বিস্তীর্ণ অঞ্চল, পূর্বে বঙ্গভূমি আর দক্ষিণে দাক্ষিণাত্যের বড় অংশ।
কিন্তু শক্তিশালী একটি স্বাধীন রাজ্য তখনও মৌর্য সাম্রাজ্যের বাইরে ছিল, আর সেই রাজ্যের নাম হলো কলিঙ্গ। কলিঙ্গ ছিল সমৃদ্ধ, স্বাধীন এবং সামরিকভাবে শক্তিশালী। আজকের ওড়িশা অঞ্চলে অবস্থিত এই রাজ্য ছিল সমুদ্র বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। অশোক বুঝতে পারলেন যতদিন কলিঙ্গ স্বাধীন থাকবে ততদিন তার সাম্রাজ্য সম্পূর্ণ হবে না, এবং সেই সিদ্ধান্তই ইতিহাসের অন্যতম ভয়াবহ যুদ্ধের সূচনা করবে। শুরু হয় যুদ্ধ। অশোক আদেশ দিলেন, সেনাবাহিনী প্রস্তুত করো। হাজার হাজার সৈন্য, অসংখ্য যুদ্ধ হাতি, অগণিত ঘোড়সাওয়ার, সবাই এগিয়ে চলল এক স্বাধীন রাজ্যের দিকে। কেউ তখন জানতো না এই যুদ্ধ শুধু অশোককে বিজয় দেবে না, এটি তার জীবন, চিন্তাধারা ও ইতিহাসে তার পরিচয় সব কিছু চিরতরে বদলে দেবে। কলিঙ্গ যুদ্ধে ঠিক কত মানুষ মারা গিয়েছিল, আর যুদ্ধক্ষেত্রে এমন কি দেখেছিল অশোক যা তাকে অস্ত্র ছেড়ে শান্তির পথ বেছে নিতে বাধ্য করেছিল? পরবর্তী পর্বে আমরা দেখব ইতিহাসের সেই ভয়ঙ্কর অধ্যায়। অশোকের শিলালিপি অনুসারে এই যুদ্ধে প্রায় 1 লক্ষ মানুষ নিহত, 1.5 লক্ষ মানুষ বন্দী এবং আরও বহু মানুষ পরবর্তী দুর্ভোগে প্রাণ হারিয়েছিল। এই সংখ্যাগুলো আজও ইতিহাসে সবচেয়ে আলোচিত যুদ্ধের বিবরণগুলির মধ্যে একটি। বিজয়ের পর অশোক যুদ্ধক্ষেত্রে হাঁটছিল, চারিদিকে শুধু মৃতদেহ, আহত মানুষের আর্তনাদ, অনাথ শিশু, স্বজনহারা মানুষের কান্না। সেই দৃশ্য তার হৃদয়কে গভীরভাবে নাড়া দেয়। আর এরপরেই সম্রাট অশোক উপলব্ধি করেছিলেন যে বিজয়ের মূল্য এত মানুষের জীবন, সে বিজয় আসলেই পরাজয়ের আর এক নাম। এই উপলব্ধি তার জীবনের সবচেয়ে বড় মোড় হয়ে ওঠে, আর তিনি এর পরেই সিদ্ধান্ত নেন, আর যুদ্ধ নয়, আর রক্তপাত নয়, এইবার মানুষের হৃদয় জয় করতে হবে, অস্ত্র দিয়ে নয়, ন্যায়, করুণা এবং শান্তির মাধ্যমে। কলিঙ্গ যুদ্ধের পর অশোক ধীরে ধীরে বৌদ্ধ ধর্মের শিক্ষা গ্রহণের দিকে এগিয়ে যান। তিনি বুঝতে পারেন একজন মহান শাসকের পরিচয় শুধু তার জয় করা ভূখণ্ডে নয়, তার প্রজাদের কল্যাণেও। আর সেই মুহূর্ত থেকেই ইতিহাসে শুরু হয় চণ্ডাশোক থেকে ধর্মশোক হয়ে ওঠার অসাধারণ যাত্রা। কিভাবে একজন যুদ্ধবাজ সম্রাট বৌদ্ধ ধর্মের অন্য শ্রেষ্ঠ পৃষ্ঠপোষক হয়ে উঠলেন, আর কিভাবে তার বার্তা ভারত ছাড়িয়ে শ্রীলঙ্কা, মধ্য এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া পৌঁছে গেল। এই অসাধারণ পরিবর্তনের গল্প নিয়ে আসছে পর্ব 4। কলিঙ্গ যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু সম্রাট অশোকের ভিতরে তখনও এক যুদ্ধ চলছিল নিজের বিবেকের সঙ্গে। প্রতিদিন তার চোখের সামনে ভেসে উঠত যুদ্ধক্ষেত্রে সেই বিভীষিকা, অসংখ্য মৃতদেহ, আহত মানুষদের আর্তনাদ এবং স্বজনহারা শিশুদের কান্না। সেই অভিজ্ঞতা তাকে বদলে দেয়। তিনি উপলব্ধি করেন ভয়ের মাধ্যমে একটি সাম্রাজ্যকে জয় করা যায়, কিন্তু মানুষের হৃদয় কিন্তু জয় করা যায় না। ঐতিহাসিক সূত্র অনুযায়ী কলিঙ্গ যুদ্ধের পর অশোক বৌদ্ধ ধর্মের প্রতি গভীরভাবে আকৃষ্ট হন। অশোক বৌদ্ধ ধর্মের অহিংসা, দয়া এবং করুণার আদর্শকে নিজের শাসনের ভিত্তি হিসাবে গ্রহণ করেন। এরপর থেকেই মানুষ তাকে নতুন নামে ডাকতে শুরু করে, ধর্মশোক। তিনি সাম্রাজ্যের বিভিন্ন স্থানে পাথরের স্তম্ভ ও শিলায় বার্তা খোদাই করান। এই অশোকের শিলালিপিগুলো আজও ইতিহাসের অমূল্য দলিল। সেখানে তিনি প্রজাদের উদ্দেশ্যে লিখেছিলেন, সব ধর্মের প্রতি সম্মান দেখাও, অহিংস জীবন অনুসরণ করো, বাবা মায়ের সেবা করো, সত্য কথা বলো, প্রাণীর প্রতি নিষ্ঠুর হইও না। একজন সম্রাটের পক্ষ থেকে এমন মানসিক বার্তা সেই সময় ছিল অত্যন্ত ব্যতিক্রমী। অশোক কিন্তু শুধু ধর্মপ্রচারই করেননি, তিনি জনকল্যাণমূলক নানা কাজও শুরু করেন। সাম্রাজ্যের বিভিন্ন স্থানে কূপ খনন করা হয়, রাস্তার ধারে ছায়ার জন্য গাছ লাগানো হয়, মানুষ ও পশুর চিকিৎসার ব্যবস্থার উন্নতি করা হয়, দীর্ঘ ভ্রমণের জন্য বিশ্রামাগার নির্মাণ করা হয়।
তার বিশ্বাস ছিল একজন শাসকের প্রকৃত শক্তি তার সেনাবাহিনীতে নয়, প্রজাদের সুখ এবং শান্তিতে। অশোক বৌদ্ধ ধর্মের বার্তা ভারতের বাইরে ছড়িয়ে দিতে উদ্যোগী হন। ঐতিহাসিক সূত্রে জানা যায় তার পুত্র মহেন্দ্র এবং কন্যা সংঘা মিত্রাকে শ্রীলঙ্কায় ধর্মপ্রচারক হিসেবে পাঠানো হয়। এছাড়াও বিভিন্ন অঞ্চলে দূতও পাঠানো হয়। এই উদ্যোগের ফলে বৌদ্ধ ধর্ম ভারত থেকে এশিয়ার বহু অঞ্চলে বিস্তার লাভ করে এবং পরবর্তী শতাব্দীগুলোতে একটি বিশ্ব ধর্মে পরিণত হয়। যে সম্রাট একদিন যুদ্ধ দিয়ে পুরো পৃথিবী জয় করতে চেয়েছিলেন, তিনিই পরে শান্তি এবং মানবতার বার্তা দিয়ে কোটি কোটি মানুষের হৃদয়ে স্থান করে নেন। কিন্তু জীবনের শেষ দিকে এমন কি ঘটেছিল? কেন এত মহান সম্রাটের মৃত্যুর কয়েক দশকের মধ্যেই মৌর্য সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ল? আর আজও কেন অশোকের নাম এত সম্মানের সাথে উচ্চারিত হয়? আর এই প্রশ্নের উত্তর নিয়ে আসবো পরবর্তী পর্বে। প্রতিটি সাম্রাজ্যের যেমন একটি উত্থান থাকে, তেমনি থাকে পতন। কিন্তু কিছু মানুষের আদর্শ কখনো হারিয়ে যায় না। সম্রাট অশোক ছিলেন তেমনই একজন শাসক। কলিঙ্গ যুদ্ধের পর বহু বছর ধরে অশোক শান্তি, ন্যায় এবং মানব কল্যাণের নীতি অনুসরণ করে শাসন করেন। তার শাসন আমলে যুদ্ধের পরিবর্তে মানুষের কল্যাণকে গুরুত্ব দেওয়া হয়। অশোকের শিলালিপিগুলো আজও তার চিন্তাধারার সাক্ষী। সেখানে তিনি লিখেছিলেন, সকল ধর্মকে সম্মান করো, অন্যের বিশ্বাসকে ছোট করো না, ক্ষমা এবং দয়া মানুষের সবচেয়ে বড় শক্তি। ঐতিহাসিক সূত্র অনুযায়ী অশোক জীবনের শেষ দিকে নানা ব্যক্তিগত ও রাজনৈতিক সমস্যার মুখোমুখি হন। প্রায় খ্রিস্টপূর্ব 232 সালে তার মৃত্যু হয় এবং তার মৃত্যুর পর ধীরে ধীরে মৌর্য সাম্রাজ্য দুর্বল হতে শুরু করে। কয়েক দশকের মধ্যে সাম্রাজ্য ভেঙে যায়, কিন্তু তবে তার আদর্শ হারিয়ে যায়নি। আজও ভারতের জাতীয় প্রতীক হলো অশোক স্তম্ভের সিংহ মুকুট, আর ভারতের জাতীয় পতাকার মাঝখানে থাকা 24 আরার অশোক চক্র তার ন্যায়, কর্তব্য এবং অগ্রগতির প্রতীক। এটি শুধু একটি চাকা নয়, এটি আদর্শের প্রতীক। তার সবচেয়ে বড় জয় ছিল নিজের অহংকারকে পরাজিত করা। একজন বিজেতা থেকে মানবতার দূত হয়ে ওঠার এই গল্প ইতিহাসে বিরল। ইতিহাসে অনেক রাজা এসেছেন, অনেক সাম্রাজ্য গড়েছেন, কিন্তু খুব কম শাসকই আছেন যাদের মানুষ শুধু শক্তির জন্য নয়, তাদের মানবতার জন্য স্মরণ করে। সম্রাট অশোক সেই বিরল মানুষদেরই একজন। তিনি আমাদের শিখিয়ে গেছেন, তরোয়াল দিয়ে শুধু রাজ্য জয় করা যায়, কিন্তু ভালোবাসা, ন্যায় এবং করুণা দিয়েই মানুষের হৃদয় জয় করা যায়।